মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। নমস্কার বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরি করেছিলেন, যে দলের তিনি ছিলেন সর্বে সর্বা, যে দলের তিনি ছিলেন সুপ্রিমো, আজকে তিনি সেই সব কিছু হারিয়ে সেই দলটাকে হারাতে চলেছেন। এই হলো সময়ের নির্মম পরিহাস। কারণ একদিন তিনি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, আর আজকে সেই তৃণমূল কংগ্রেসও ওনার হাতছাড়া হয়ে গেল, তৃণমূল কংগ্রেসও ভেঙে গেল। দেখুন, আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিন আগেই তৃণমূলের দুজন বিধায়ককে এক্সপেল করেছিলেন বা বহিষ্কৃত করেছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জীবনকে। তো আজকে ওনারাই ওনার হাত থেকে ওনার দলটাকেই ছিনিয়ে নিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন দলের বিরোধী দলনেতা। স্পিকারের কাছ থেকে তিনি স্বীকৃতিও পেয়ে গেলেন। একবার ভাবুন, যে দল মমতা ছাড়া কাউকে চিনত না, যে দলের সর্বসর্বা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে দলটা আর মমতা বন্দ্যোপাধ্যায় রইল না। যে লোগোটা তিনি একদিন তৈরি করেছিলেন, সে লোগোটা আর তার রইল না। শুধুমাত্র তাই নয়, বিরোধী দলনেতা হবার পর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা নিজের দলে বানাবেন বলে বলেছেন। মানে ভাবুন, যে দলের সুপ্রিমো ছিল তাকে দলের প্রধান উপদেষ্টা। এটা মানে হাসার এর চেয়ে দুঃখের বিষয় ওদের হয়ে বা তৃণমূলের হয়ে আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এর চেয়ে বেশি হাসির বিষয় আর কিছু হতে পারে না। কেন বলছি? কারণ আপনারা সবাই জানেন যে তৃণমূল মানেই মমতা, মমতা মানে তৃণমূল, তৃণমূলের সমস্ত নেতারা একদিন এই কথা বলেছেন। আর আজকে সেই তৃণমূল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেটে ফেলা হলো, কার্যত ছেটে ফেলা হলো। এবং তার জন্য প্রধান দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই। কারণ তিনি ভাইপো প্রেমে এমন পাগল হয়ে গেছেন যে তিনি ভাইপো ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছেন না। আপনারা জানেন যে এইদিকে দলটা ভাঙতে চলেছে, ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো করছেন। তিনি বলছেন, কেন ভাইপোর উপর ডিম ছোড়া হলো, কতগুলো ডিম ছোড়া হলো, কার এত সাহস যে অভিষেকের গায়ের উপর ডিম ছুড়বে, এই নিয়ে তিনি মেতে আছেন। আর ওইদিকে ওনার দলটাই ভেঙে গেল। এবং বিরোধী দলনেতা হওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা একটু আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে তিনি এখন হয়ে গেছেন আসল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল সেটা হয়ে গেছে নকল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম, এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দল নেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের কাছে জানিয়ে দিতে চাই। শুনলেন তো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন? দেখুন, আমি এর আগে অনেকবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে তৃণমূল দলটাই কিন্তু আর থাকবে না। আজ কার্যত সেটাই হয়ে গেল। কারণ দেখুন, তৃণমূলের 79টা বিধায়কের মধ্যে 60টা বিধায়ক এই নতুন তৃণমূলের সাথে যোগ দিয়েছে। মানে ভাবুন, 19টা মাত্র বিধায়ক রয়েছে মমতার হাতে, তারাও হয়তো আগামী দিন সেই যে নতুন তৃণমূল হয়েছে তাদের হয়ে যোগ দিবেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ভবিষ্যৎ এবারে কিন্তু শূন্য হতে চলেছে। তার প্রমাণ কিন্তু এগুলোই। এই যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এনারা যেটা বললেন যে তারা ওনাকে নিজের দলের এই তৃণমূল দলের প্রধান উপদেষ্টা হিসাবে রাখতে চান। এবং শুধু তাই নয়, 60টা বিধায়ক ওনার সাথে রয়েছেন। তারা স্পিকারের কাছে গেছেন এবং তারা সমস্ত কিছু দিক পর্যালোচনা করার পর ওনাদেরকে মান্যতা পর্যন্ত দিয়ে দিয়েছেন এবং প্রধান বিরোধী দলনেতা হিসাবে ওনাকে স্বীকৃতিও দিয়ে দিয়েছেন।
একবারটি আপনারা ভাবুন, এই যে তৃণমূলের দলের যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে যাদিকে প্রধান বিরোধী দলনেতা থেকে শুরু করে বাকি সমস্ত পদ স্বীকৃতি দিয়েছিল, তারা কে কে ছিল? দেখুন, মমতা তৃণমূলের তখন হেড ছিলেন, তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। সহ দলনেতা নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র এবং মুখ্য সচেতক ফিরহাদ হাকিম। আর আজকে ঋতব্রত তিনি যে তৃণমূল তৈরি করলেন, সেই তৃণমূলের প্রধান বিরোধী দলনেতা তিনি স্বীকৃতিও পেয়ে গেছেন, তিনি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং সহ দলনেতা সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, মুখ্য সচেতক আখরুজ্জুমান। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে তৃণমূল দলটাই আজ কিন্তু ওনার হাত থেকে পুরোপুরি হাইজ্যাক হয়ে গেল। এবং দেখুন, আরেকটা বিষয় আপনাদের জানা খুবই দরকার, আমার এটা মনে হয় পার্সোনালি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো ছোটখাটো রাজনেতা নয়, তিনি এত বছর ধরে রাজনীতি করে আসছেন। তো আমার একটা প্রশ্ন রইল, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়েরই চাল হতে পারে না? কারণ আপনারা একবারটি খোলা মনে ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে এখন সমস্ত মানুষ ওনাদের বিরোধী, সবচেয়ে বেশি গাল দেওয়া হচ্ছে যাকে, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সবাই চোর চোর বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটাকে চোর বলছেন। এবারে এমনটা কি হতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে বাঁচানোর জন্য এই পুরোনো তৃণমূলটাকে ছেটে ফেলে একটা নতুন তৃণমূল গঠন করছেন? এবং এই যে হয়তো এমনটা হতে পারে, আমি আবারও বলছি, এটা আমার মনে হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন যে তোমরা অভিষেককে গালাগালি দাও এবং অভিষেককে হাঁটিয়ে আবার তৃণমূলটাকে মানুষের সামনে নিয়ে এসো। এটা কি হতে পারে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এটা আমার মনে হচ্ছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলি, যদি এই দলটা মমতা হাতছাড়া হয়েই থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বেড়েই চলেছে। শুনতে পারা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন ইন্ডি অ্যালায়েন্সের বৈঠকে যোগদান করতে, কিন্তু সেখানেও তিনি তার সাথে কাকে নিয়ে যাচ্ছেন জানেন? তার সাথে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাকে সব দিক থেকে তিনি গোল্লা পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন ওই ইন্ডি অ্যালায়েন্সের বৈঠকে। এবারে ওখানে বৈঠকে গিয়ে তিনি করবেনটা কি? কারণ ওনার সমস্ত বিধায়করা তারা নতুন দল বানিয়ে ফেলেছেন, কারণ তৃণমূল কার্যত তাদের হাতে চলে গেছে। এবারে তারা ওখানে যে করবেনটা কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এদিকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তো তার চাপটা এমন বেড়ে চলেছে যে দেখুন, আর খুব বেশি দেরি নেই, আমার মনে হয় তিনি খুব জলদি জেলে যেতে চলেছেন বা গ্রেপ্তার হতে চলেছেন। কারণ একের পর এক তার উপর ক্রমশ চাপ বেড়েই যাচ্ছে। আপনারা জানেন, সই জালিয়াতি যে মামলা হয়েছিল, তার জন্য সিআইডি ওনাদের বাড়িতে গিয়েছিলেন, ওনাকে নোটিশ দিয়েছিলেন এবং ওনাকে ডেকেও পাঠিয়েছিলেন ভবানী ভবনে। তিনি সেই হাজিরা এড়িয়ে দিয়েছেন। এর পরপরেই আমরা আবার দেখতে পেলাম ইডি। এবার ইডি ওনার বাড়িতে নোটিশ দিলেন এবং 15ই জুন ওনাকে হাজিরা দেবার নির্দেশ দিয়েছেন। ভাবুন, সিআইডি, ইডি, এরপর সিবিআই আছে, এনআইএ আছে, মানে একের পর এক তো লেগেই আছে। এবং কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেছেন সব জিনিসে ওনার কিন্তু নাম এবার একের পর এক চলেই আসছে। এই যে ইডি যে নোটিশ পাঠিয়েছে, সেটা কিসের জন্য জানেন? প্রাথমিক টেটের যে দুর্নীতি হয়েছিল সেই মামলাতে ওনাকে ডেকে পাঠিয়েছেন। আপনাদের মনে থাকবে কালীঘাটের কাকুর কোঠা, অবশ্যই মনে থাকবে, কারণ তার উপরে কিন্তু একজন ছিল। তখন সেই নামটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন, সেই নামটা বাইরে আসতে চাইছিল না, কিন্তু এখন চলে এসছে। আর সেই জন্য ইডি ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য। এবারও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়াবেন, নাকি নতুন কোনো নাটক শুরু করবেন? কারণ আমার তো মনে হয় এই যে সিআইডির যে হাজিরা, সেটা সই জালিয়াতি মামলায়, সেই হাজিরা এড়ানোর জন্যই উনি ওই মার খাওয়ার নাটকটা করলেন এবং তারপর তিনি জানিয়ে দিলেন তিনি অসুস্থ, এখন হাজিরা দিতে পারবেন না। এবারে ইডি ডেকে পাঠিয়েছে, তিনি এবারে কোন যুক্তি দিবেন সেটাই হচ্ছে দেখার। তার সাথে সাথে আপনাদেরকে আরো একটা ঘটনা জানিয়ে রাখি, যদি গ্রেপ্তারি প্রশ্ন উঠছে সেই হিসাবে। আপনারা জানেন প্রশান্ত বর্মন প্রাক্তন বিডিও ছিলেন, তো তিনি অনেকবার জেলের হাত থেকে বেঁচে ফিরেছেন। একবার তিনি মদ্যপ অবস্থায় একজনকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, তার জন্য জেলে যেতে হয়েছিল, মানে ওনাকে থানায় যেতে হয়েছিল। সেখান থেকে তিনি পার্সোনাল বন্ডে জামিন নিয়ে বেরিয়ে চলে এসেছিলেন। কিন্তু আজকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে ওনাকে গ্রেপ্তার করতেই হবে। কেন উনি এতদিন গ্রেপ্তার হননি? মানে এই প্রশান্ত বর্মন, তারও কিন্তু আর নিস্তার নেই, তিনিও এবারে গ্রেপ্তার হতেই চলেছেন। এরপর আপনাদেরকে জানাই অরূপ বিশ্বাস। আপনারা জানেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, মেসি কাণ্ডে তার নাম উঠে এসেছে বারবার, এবং এবার উনিও হাজিরা এড়ালেন। কিভাবে হাজিরা এড়ালেন? উনি বাহানা দিচ্ছেন অসুস্থতার।
অসুস্থ আছেন, এখন আগামী 10 দিন 20 দিন তিনি যেতে পারবেন না, এরকম বলে হাজিরা এড়ানোর চেষ্টা করছেন। দেখুন, আমরা দেখেছি তৃণমূলে কোনো নেতা গ্রেপ্তার হলেই তারা এই একটা বাহানাই দিয়ে থাকে, অসুস্থ আছেন, এবং এই বাহানা দিয়ে হাজিরা এড়ানোর চেষ্টা করেন। কিন্তু এই বিষয় নিয়ে আপনারা জানেন যে তৃণমূল তো আর নেই, সেই তৃণমূল ওনাকে আর বাঁচাতে পারবেন না। প্রাক্তন তিনি মন্ত্রী এবং তার দলটাই কার্যত শেষ হয়ে গেছে। তো কতবার এভাবে এড়াবে? এরপর তো ওনার উপর এই মামলা আসতেই চলেছে। আর এই মামলার সাথে সাথে আরেকজন তৃণমূল নেতা, এই কথাটা বলাটাও খুব জরুরি, আপনারা জানেন শওকত মোল্লা, যার সময় ভোটের সময় একটা গান বেরিয়েছিল, মাচ্চোর মাচ্চোর, কার্যতই তিনি মাচ্চোর, কারণ তিনি সেই সমস্ত কাজ কারবার করেছেন সেগুলো এখন সেখানকার সাধারণ মানুষেরাই বলছেন। এবং শুধু তাই নয়, এই যে বোম বাঁধতেন, বোম বাঁধার সাথে ওনার যে নাম তুলে আসে, সেই বোমের একজনকে বোমা বিস্ফোরণের কারণে একজনকে মৃত্যু হয়েছিল সেখানে, সেই বিষয়ে তদন্তে এবার নেমেছে এনআইএ, এবং এনআইএ ওনাকে খুঁজতে ওনার বাড়িতে, ওনার অফিসে এবং সমস্ত জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ছেলে ইমরান মোল্লা, ওনাকে পুলিশ আটক করেছে, পুলিশ নয় এনআইএ আটক করেছে, এবং তারা একসাথে খোঁজ চালাচ্ছেন ওই শওকত মোল্লার। তো সেই শওকত মোল্লা সম্পর্কে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন একবার আপনারা শুনুন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম, ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। শুনলেন তো কি বললেন এখানে দিলীপ ঘোষ শওকত মোল্লা সম্পর্কে? এই যে শওকত মোল্লা, তিনি কিন্তু আর বেশি দিন বাইরে থাকতে পারবেন না, কারণ ওনার পেছনে এবার লেগেছে এনআইএ। আর এনআইএ একবার যদি কারো পেছনে লাগে, তার যে কি হাল হয় সেটা যারা লেগেছে, যাদের পেছনে এনআইএ লেগেছে তারাই ভালো বলতে পারবে। সেই জন্য শওকত মোল্লা আজ গা ঢাকা দিয়েছেন। এরপর আপনাদেরকে শোনাই, আপনারা জানেন ফিরহাদ হাকিম এক সময়কার এত বড় নেতা ছিলেন, আজকে ওনার হাল এরকম হয়েছে যে ওনাকে তার মেয়র পদ থেকে ইস্তফা দিতে হচ্ছে, এবং এই নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন সেটা একবার আপনারা শুনুন। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন। শুনলেন তো, কুণাল ঘোষ তিনি জানিয়ে দিলেন যে ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। দেখুন, ইস্তফাটা ওনাকে দিতেই হতো, কারণ উনি নিজেও বুঝতে পারছেন যে আমি যদি ইস্তফা না দিই, আমার জন্য এই বিষয়টা খুব বেশি লজ্জাজনক হয়ে যাচ্ছে। তার কারণ ওনার হিসাবে তো কোনো কাজ হচ্ছে না, সেখানকার সমস্ত কাজ কারবার পুরো কমিশনার যিনি আছেন তিনিই দেখছেন। আর ফিরহাদ হাকিম তিনি যখন মেয়র আছেন, সেই অবস্থায় অভিষেকের বাড়িতে নোটিশ পর্যন্ত চলে গিয়েছিল, সেই নিয়ে একটা বিরাট কাণ্ড কারখানা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রোধের সামনে ফিরহাদ হাকিমকে পড়তে হয়েছিল। তাই ফিরহাদ হাকিম সেই সমস্ত দিক বিবেচনা করে মেয়র পদ থেকে ইস্তফা দেবার জন্য আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তিনি সেটা মেনেও নিয়েছেন। এরপর আপনাদেরকে জানাই, জয়প্রকাশ মজুমদার, আপনারা সবাই জানবেন তিনি তৃণমূলের মুখপাত্র হিসাবে বিজেপিকে কি না কি বলেছিল, আপনারা সবাই শুনেছেন, কিরকম উনি কথাবার্তা বলতেন সেটাও শুনেছেন। এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যারা আছেন, মোদীজি সম্পর্কে, অমিত শাহজি সম্পর্কে অনেক কিছু খারাপ কথা তিনি বলেছিলেন। সেই জয়প্রকাশ মজুমদার অ্যারেস্ট হলেন পুলিশের হাতে। কি জন্য জানেন? তিনি একজন বৃদ্ধার কাছ থেকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন 3 বছরের জন্য। 3 বছর পেরিয়ে যাওয়ার পর 14 বছর ধরে সেই ফ্ল্যাটটিকে দখল করে রেখে দিয়েছেন, তাকে কোনো ভাড়া তো দেয়নি এবং সেই ফ্ল্যাটটি ছাড়েননি পর্যন্ত। এবং আজকে সরকারের পতন হওয়ার পর জয়প্রকাশ মজুমদার ফাইনালি পুলিশের হাতে ধরা পড়লেন। এবং এই জয়প্রকাশ সম্বন্ধে সেখানকার লোকেরা কি বলছেন সেটা একবার আপনারা শুনুন। এই নিয়ে হচ্ছে বাড়ি দখল করে বসে আছেন। এই 337-এর 2014-তে বাড়ি ভাড়া নেন, 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক, এখন স্বামী মারা গেছেন, ওনার ওয়াইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে, করছে, বাড়ি তবু ছাড়ছেন না। তৃণমূল নেতা বলে কি এরকম ক্ষমতা দখল থেকে তখন থানা পুলিশ কে আছে, কোন বাবা আছে ডেকে আন। এই সব ঘেঁচি ধরে বার করে দিয়েছে। এই যে জয়প্রকাশ মজুমদার, এই লোককে দখল করে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে
সেই বাড়িটাকে গাছওয়ারি করে দখল করে রেখে দিয়েছে। আমরা সবাইকে জানিয়েছি। নেমে কি চলে যাবো? চলে কেন যাবে? তাহলে সমস্যাটা সমাধানটাই খালি করবে। দাঁড়িয়ে আছে আপনি আবার আমি কোনো আপনারা নয় এই কাজের মতো তাই তো করছি না না জয়প্রকাশ বাবু খবর দিয়েছি আজকে বাড়ি থেকে জিনিসপত্র এখন বার করুন নাহলে কিন্তু বিচ্ছিরি ব্যাপার হবে। মিডিয়া এসে গেছে, মিডিয়ার সামনে আপনি কোনো উল্টো পাল্টা কিছু বলতে পারবেন না। আপনি নামুন, আপনি নামুন। এই যে আপনি কিন্তু নেমে যান, আপনি কিন্তু নেমে যান। 100 বছর থাকবে, 100 বছর থাকবে। দিদি 100 বছর বাড়লে এখন কেমন লাগছে স্যার? কেমন লাগিয়েছিস দেখি রে দেখলেন তো জয়প্রকাশ মজুমদারের আজকে কি অবস্থা। দেখুন আমার এনাকে দেখে হাসিই পায়, কারণ একটা সময় ইনি কিন্তু বিজেপিতে ছিলেন এবং তারপর সে বিজেপিকে ছেড়ে দিয়ে তিনি চলে এলেন তৃণমূলে, এবং তারপর তৃণমূলে এসে সে কি কথাবার্তা, সে কি বক্তব্য, সে কি মন্তব্য আপনারা সবাই শুনেছেন, এবং আজকে তার মাসুল ইনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দেখুন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা শেষ করার আগে লাস্ট বাট দ্য নট লিস্ট কেন বলছি, কারণ এরপর আমি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসেছিলেন তিনি একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা শোনা যায়, যেটা কিন্তু দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করেছিলেন যে কোনো একটা নাম যেন তিনি না বলেন, কিন্তু আজকে তিনি হেরে গেছেন বলে সেই নামটা সংবাদ মাধ্যমের কাছে, ওপেন সংবাদ মাধ্যমের কাছে তিনি সেটা প্রকাশ করে দিচ্ছেন। এটা কি দেশ বিরোধী কাজ নয়? আপনাদের কি মনে হয়? এই ভিডিওটা প্রথমে আপনারা দেখুন, তারপরেই আপনারা বলুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে কি বলছেন, বলছে দেশের স্বার্থে আমি নামটা বলছি না, কিন্তু নামটা না বলে তিনি পুরো ঘটনাটাই বলে দিলেন। আচ্ছা আপনারাই বলুন, আপনাদের মধ্যে কাউকে যদি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন করা হতো এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আপনাকে রিকোয়েস্ট করতেন যে আপনি কোনো একটা জিনিস দেশের স্বার্থে বলবেন না, আপনি কি সেটা বলতেন? যদি আপনি সত্যি দেশকে ভালোবাসতেন কখনোই বলতেন না, আমি তো কখনোই বলতাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হেরে গেছেন, আজকে ওনার উপর নানা রকম বাধা আসছে, এবং তিনি যে তাদের দল যে দুর্নীতি করেছে তার জন্য তাদেরকে মাসুল দিতে হচ্ছে বলে তিনি দেশের স্বার্থটাও দেখছেন না, এরকম ভাবে নিজেকে নিউজ মাধ্যমে এনে এরকম কথাবার্তা তিনি বলছেন। তো আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা কিছু যদি বলতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান, আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানান। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আরো এরকম ভিডিও আপনাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।